সম্মানিত শিক্ষকরা পিএইচডি করেন, বাংলায় কেন? আরবি ডিপার্টমেন্টের টিচাররা বাংলায় কেন আপনারা থিসিস লিখেন? আমি ইসলামের ইতিহাসের ছাত্র। আই হ্যাভ রিটেন মাই ডিসার্টেশন ইন ইংলিশ। আমি বাংলায় লেখলে আরও অনেক দিন আগে পিএইচডি ডিগ্রি পেতাম। আমার পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় পলিটিক্সের কারণে। আমি এই পলিটিক্সকে ঘৃণা জানাই। প্রফেসর আকম আব্দুল কাদের সাহেবের হস্তক্ষেপ না হলে হয়তো আমার পিএইচডি বেঁচতে যেত। আমি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে করেছি। পলিটিক্স, টিচার্স পলিটিক্স, স্টুডেন্ট পলিটিক্স আমাদের জ্ঞান চর্চার ক্ষেত্রে বড় বাধা। আমরা হাইয়েস্ট সিটস অফ লার্নিং, শিক্ষার উচ্চ স্তরে আমরা কোনো ধরনের দলীয় রাজনীতি চাই না। আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে গেছি। আমি রাত 9টায় গাড়ি নিয়ে ঢুকছি। 20-30 জন মেয়ে ক্লাস করে রাত 9টা তারা হলে যাচ্ছে। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কল্পনা করতে পারবেন? টানি জঙ্গলের ভিতরে ঢুকে নিয়ে যাবে, দিনের বেলা পর্যন্ত নিয়ে যাবে। আরবি ডিপার্টমেন্টের টিচার গল্প লেখে বাংলা, তার একটা আর্টিকেল আরবিতে নাই। সংস্কৃতির প্রফেসর আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পত্রিকায় উঠছে, এক লাইন সংস্কৃতি জানে না, এক লাইন সংস্কৃতি জানে ট্রান্সলেশন করে। আরবি বিভাগের প্রফেসর আরবি না জানলে তার টাকার দরকার কি? এগুলো আমাদের বিবেচনায় রাখা দরকার। আমরা নতুন দিনের স্বপ্ন দেখি। চট্টগ্রাম মেডিকেল কলেজে এক ছাত্রকে মারি, তার মাথার এই যে খুলি ভেঙে ফেলছে। তারে ব্যান্ডেজ করার পরে ডাক্তার লিখে দিয়েছে হাত দিবেন না, মাথায় হাট নাই। এই দুঃখ আমরা কোথায় রাখি? ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড এক ভাইস প্রিন্সিপাল তার মেয়ের লাশ নেওয়ার সময় বলছে, একটা জলজন্ত স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করালাম, আজকে খাটের উপর নিয়ে তার লাশ নিয়ে যাচ্ছি, এই বেদনা প্রকাশের ভাষা নাই। এটা আমরা কোন দেশে বাস করি? শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি অত্যন্ত অভিনিবেশ সহকারে আপনাদের বক্তব্য শুনেছি, খুব ভালো লাগলো। আমাদের ফ্যাকাল্টি অফ নলেজ ডেভেলপ হয়েছে। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছি বহু বছর পর। এই দিন কনভোকেশনে এসেছিলাম প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সাথে, তাও আবার প্রোটোকলের ভিতরে এসে আবার চলে গেছি। আজকে একটু স্মৃতি রোমন্থন করার জন্য এসেছি। আমি আমার ডিপার্টমেন্টে যাব এবং 107 নম্বর শাহজালাল হলে অনেকদিন ছিলাম। আমরা এক কামরায় এক কক্ষে দুজন, প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের ভাই এবং আমি বহুদিন এক কক্ষে ছিলাম। এবং এই 107 নম্বরের একজন নিবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, আরেকজন নিবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা। এই জন্য আমি আসার সময় যোগাযোগ করেছি, প্রভোস্ট মহোদয়কে বলেছি যে আমি এক ফাঁকে একটু শাহজালাল হলে যাব, আমার এই পুরাতন স্মৃতি রোমন্থন করব, আমার ডিপার্টমেন্টেও আমি যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যবাহী, তার নৈসর্গিক দৃশ্য, একাডেমিক অ্যাটমসফিয়ার আমাদেরকে বারে বারে টানে। বিভিন্ন বিভাগে অত্যন্ত যোগ্য, প্রাজ্ঞ, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আছেন। এবং এই বিভাগ আমি যখন অনার্সে পড়ি, আমার সাবসিডিয়ারি ছিল আরবি। আমি ডক্টর শরফুদ্দিন সাহেব এবং ডক্টর প্রফেসর রশিদ সাহেবের কাছ থেকে আরবি ভাষার উপর আমি পাঠ গ্রহণ করেছি। তারা দুজনেই পরপারে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। এবং আরবি ভাষার গুরুত্ব, তাৎপর্য, তার ওয়ার্ল্ড ওয়াইড ইমপ্লিকেশন নতুন করে বলার অপেক্ষা রাখে না। পৃথিবীর 20টা দেশে
আরবি মূল ভাষা। 400 মিলিয়ন মানুষ আরবিতে কথা বলে। যে সমস্ত দেশ ফ্রান্সের অধীনে ছিল সে সমস্ত দেশে ফ্রেঞ্চ অ্যান্ড অ্যারাবিক দুই ভাষায় চলে। কমরস একটা দেশ আছে, এটা ফ্রেঞ্চ কলোনি। ওখানকার দেশের মানুষ ফরাসি ভাষায়ও কথা বলে, আরবি ভাষায়ও তারা কথা বলে। আরবি কেবল যোগাযোগের মাধ্যম নয়, আর আরবি ভাষা হচ্ছে সাহিত্য, সংস্কৃতি, দর্শন, তত্ত্বজ্ঞানের ভাণ্ডার। 1000 বছরের ঐতিহ্য সমৃদ্ধ আরবি। এবং আমি যখন পিএইচডি করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে খতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমি ইংল্যান্ডে একটা চিঠি লিখেছি। চিঠি লিখলাম, মিসেস হাদ্দাদ আমার চিঠি উত্তর দিলেন যে আপনি আমাদের সেমিনারি এখন বন্ধ, আপনি প্রফেটের সারমনসের উপরে কাজ করছেন, খুব খুশি হলাম। উনি খ্রিস্টান। তা আমারে বললেন আপনি খোঁজ করে দেখুন আল মুজমুল মুফাহারাস লি আলফাজিল হাদিস নববী শরীফ, ডক্টর এজ এ ওয়েন্সিক। আমি ডক্টর শফি সাহেব আর্টস ফ্যাকাল্টির ডিন, ওনারে বললাম, উনি বললাম আমাদের লাইব্রেরি আছে তো। আমি গেলাম, অবাক করা কথা, আরবি ভাষার উপরে একজন মুস্তাশরিকে, একজন ওরিয়েন্টালিস্টের যে জ্ঞান সাধনা, সে আসিফের 6টা হাদিস ছাড়াও সুনেনে দারিমি, সুনেনে দারিকুতনি, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদে যত শব্দ আছে আলফাজুল হাদিস, আমি খতবা ধরলাম। যেহেতু খতবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আরাফা ফি মক্কা ফিল মদিনা। ওরে আল্লাহ, এত জিল এত সফা, এত জিল এত সফা। এই আরবি ভাষার উপর, হাদিসের উপরে একজন ইংরেজের এই যে পারঙ্গমতা, এটি আরবি ভাষার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার প্রমাণ। আরেকটা আছে, ইংল্যান্ডের একজন গবেষক, ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলির স্কলারশিপ নিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এবং তিনি একটা লেক্সিকন, হি হ্যাজ রিটেন কম্পাইলড এ লেক্সিকন, তিনি একটা লোগাত লিখেছেন, অ্যারাবিক ইংলিশ, অ্যারাবিক ইংলিশ লেক্সিকন। উইলিয়াম লেন, আপনি যদি মুহাম্মদ শব্দ ধরেন অথবা সাকাফা আর তোরাস শব্দ ধরেন, 3 পৃষ্ঠা আপনাকে তোরাসের উপর বর্ণনা দেবে। যখন ওটা আরবি শব্দ আপনি লিখলেন, রেফারেন্স, জীবন ক্ষয় করে ফেলছেন আরবি কোরআন হাদিসের উপরে। সেই তুলনায় আমরা যারা আরবির হাফি হামেল, আমাদের অবদান খুব বেশি নয়। আমি একেবারে নিচে নামাবো না, অনেক খেদমত আলহামদুলিল্লাহ আমরা করেছি, তবে তাদেরগুলো আমাদের বিবেচনায় রাখা দরকার। এবং আরবি ভাষার উৎকর্ষ, উন্নয়ন, সৌকর্য বৃদ্ধির ক্ষেত্রে আরবি ভাষীর তুলনায় অনারব অঞ্চলের মানুষরাও কম খেদমত করেন নাই। সৈয়দ আবুল হাসান আলী নদভী তিনি অনন্য উচ্চতায় আরবিকে তুলে নিয়ে গেছেন, এবং তার আরবি দানি আন্তর্জাতিক মানের। আমাদের আফসোস হচ্ছে এই, বাংলাদেশে কোনো আলেম মৌলানা আমিনুল ইসলাম সাহেব ছাড়া পূর্ণাঙ্গ কোরআন শরীফের তাফসীর লিখেন নাই। ট্রান্সলেশন আছে, অনুবাদ আছে, বাংলা ভাষায় 2 জনের কোরআন শরীফ তাফসীর আছে। এটা পশ্চিমবঙ্গের মৌলানা তাহের সাহেব, ওনাকে আমি দেখেছি, আর একটা মৌলানা আমিনুল ইসলাম সাহেবের নুরুল কোরআন, আর বাকিগুলো তো তর্জমা। এবং আরবি ডিপার্টমেন্টে যারা পড়েন তাদের জন্য সারা পৃথিবীতে স্কলারশিপের দরজা খোলা। আরও বিশ্ব, তুরস্ক এবং এমনকি ইংল্যান্ডেও আপনি আরবি ভাষার উপরে, আরবি ভাষা সাহিত্যের উপরে এমফিল, পিএইচডি, এমএ করতে পারবেন সোজা। আমি
প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব এবং আরবি ডিপার্টমেন্টের প্রফেসরদের দৃষ্টি আকর্ষণ করব। কেন আরবি ডিপার্টমেন্টে পড়ে স্ক্রিপ্ট বাংলায় লেখে? কেন বাংলায় লিখেন আপনার স্ক্রিপ্ট? ইউ উইল হ্যাভ টু রাইট ইন অ্যারাবিক। 2, সম্মানিত শিক্ষকরা পিএইচডি করেন বাংলায় কেন? আরবি ডিপার্টমেন্টের টিচাররা বাংলায় কেন আপনারা থিসিস লিখেন? আমি ইসলামের ইতিহাসের ছাত্র। আই হ্যাভ রিটেন মাই ডিসার্টেশন ইন ইংলিশ। আমি বাংলায় লেখলে আরও অনেক দিন আগে পিএইচডি ডিগ্রি পেতাম। আমার পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় পলিটিক্সের কারণে। আমি এই পলিটিক্সকে ঘৃণা জানাই। প্রফেসর আকম আব্দুল কাদের সাহেবের হস্তক্ষেপ না হলে হয়তো আমার পিএইচডি বেঁচতে যেত। আমি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে করেছি পলিটিক্স, টিচার্স পলিটিক্স, স্টুডেন্ট পলিটিক্স আমাদের জ্ঞান চর্চার ক্ষেত্রে বড় বাধা। আমরা হাইয়েস্ট সিটস অফ লার্নিং, শিক্ষার উচ্চ স্তরে আমরা কোনো ধরনের দলীয় রাজনীতি চাই না। আমি শিক্ষক নেব আমার দলের, হোয়াট ইজ দিস? আমি শিক্ষক নেব আমার কর্মী, কেন? সে তো অন্য বক্তব্যে ফিকিরের হতে পারে, মকাতেবে ফিকিরের হতে পারে। আমি বোর্ড অফ গভর্নর্স, জাকাত বোর্ড, ওয়াকফ বোর্ড, তারপরে সাদাকা কমিটি, চেষ্টা করেছি বিভিন্ন বক্তব্যে ফিকিরের মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য। আমি দেওবন্দি নিয়েছি, আমার একটা অ্যাফিলিয়েশন আছে, আমার একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, কিন্তু আমি যেই মাত্র বাংলাদেশ সরকারের উপদেষ্টার চেয়ারে বসেছি আমার দলীয় পরিচয় নেই। আমার পরিচয় আমি প্রফেশনাল, আমি প্রোঅ্যাক্টিভ, আমি ডেডিকেটেড টু দি নেশন, টু দি স্টেট, টু দি গভর্নমেন্ট। আমি কোনো ধরনের সেখানে পক্ষপাতিত্ব করি নাই। আমি খুঁজে খুঁজে বেরেলভি এনেছি, আহলে হাদিস এনেছি, জামাত ইসলামী এনেছি, দেওবন্দি এনেছি, সরমোনা এনেছি এবং ওই সরসিনার লাইনের এনেছি। আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেও আমি নিয়েছি। চেষ্টা করেছি যতটুকু পারি, চেষ্টা করেছি। কে কোন দল করলো আমি এটা বিবেচনা করি না। স্টুডেন্ট লাইফে কে কোন দল করলো এটা বড় নয়, আমি তার প্রফেশনাল লাইফে সৎ কিনা, আমানতদার কিনা, অ্যাক্টিভ কিনা, প্রম্পট অ্যাকশন নেন কিনা, এটাই আমাদের কাছে বিবেচ্য। বিশ্ববিদ্যালয় কেন রাজনৈতিক পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে কেন? আমরা দুঃখের সাথে দেখেছি দলীয় দৃষ্টিকোণের বাইরে এই বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মচারী, কোনো শিক্ষক নিয়োগ হয় নাই, অতীতেও হয় নাই। এটা আমরা একটা দুঃখজনক লিগেসি বহন করে আছি। আমরা আশাবাদী এই ব্যবস্থার পরিবর্তন হবে। এবং শিক্ষক নেয় কেন? ওই আমাকে ডিনে ভোট দেওয়ার জন্য। ডিনে নির্বাচন হবে, একেবারে তারা অনার্স থেকে গড়ে তুলে, মাস্টার্সে তারা ফার্স্ট ক্লাস দেয়, তারপর তারা নিয়োগ করে ওই ডিনের ভোট নেওয়ার জন্য। এখানে পৃথিবীর অন্য কোনো দেশে অক্সফোর্ড, ক্যামব্রিজ, ক্যালিফোর্নিয়া, শুনেন, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে গেছি আমি রাত 9টায়, গাড়ি নিয়ে ঢুকছি। 20-30 জন মেয়ে ক্লাস করে রাত 9টা তারা হলে যাচ্ছে। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কল্পনা করতে পারবেন? টানি জঙ্গলের ভিতরে ঢুকে নিয়ে যাবে, দিনের বেলা পর্যন্ত নিয়ে যাবে। এটা মালয়েশিয়া আন্তর্জাতিক ইউনিভার্সিটি, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো পাহাড় ঘেরা। ক্লাস যখন চলে আমাদের ছেলে মেয়েরা চাকসু ওখানে গাছতলায় বাচ্চায় শহীদ মিনারের কিনারে বসে বাদাম খায়। পৃথিবীর কোনো দেশে আই হ্যাভ ভিজিটেড পেনাং ইউনিভার্সিটি ইন মালয়েশিয়া, সারাবাক ইউনিভার্সিটি, এটা কুয়ালালামপুর থেকে আর 2 ঘন্টা দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে যেতে হয়। আমি গিয়ে মনে করলাম যে ইউনিভার্সিটি বন্ধ না, সবাই ক্লাসে, প্রক্টোরিয়াল বডি গাড়ি নিয়ে দৌড়ে, কোনো স্টুডেন্ট যদি বাইরে থেকে তারা ধরে নিয়ে যাবে। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চার কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো আন্তর্জাতিক মানসম্পন্ন সারা দুনিয়া গ্রহণ করে এরকম কোনো গবেষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয় নাই, চট্টগ্রাম থেকেও হয় নাই। আমরা পিএইচডি দিই কীভাবে? আব্দুর রহমান জীবনকর্ম, করম আলী জীবনকর্ম, এই জীবনকর্ম বাজারে বই আছে, ওইটা নাড়াচাড়া করে পিএইচডি নিয়ে গেছে। পিএইচডির রেগুলেশনস কি? আপনাকে নতুন তথ্য উদ্ভাবন করে দেখাতে হবে, এটা তো রেগুলেশন আছে। অথবা পুরনো তথ্যের মধ্যে আপনাকে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন অ্যানালাইসিস করে দেখাতে হবে, সমালোচনামূলক। কই, আমি আরো দুঃখের কথা বলি, আমার শ্বশুর খতিব আজম হযরত মৌলানা সিদ্দিক আহমদ সাহেবের উপরে উর্দু ডিপার্টমেন্টে একটা এমফিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিগ্রি কনফার্ট বাই দি সিন্ডিকেট। এটারও আমার পিএইচডিও হচ্ছে উর্দু ডিপার্টমেন্ট থেকে। এক মাদ্রাসার হুজুর প্রিন্সিপাল এটা করছে, আমি কপিটা নিছি। আপনি বিশ্বাস করবেন, একটা শব্দ আমার নাই। রেফারেন্স খালিদ হোসেন, রেফারেন্স আরেকজন, রেফারেন্স আরেকজন। আপনি কত রেফারেন্স দিতে পারবেন? এটা আন্তর্জাতিক মান আছে। আপনি 20% রেফারেন্স দিতে পারবেন, 70% আপনার কথা লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে পিএইচডি দিয়ে তারা থিসিস দেখেন না। আমি মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুব বিজ্ঞ প্রফেসররা আছেন, আন্তর্জাতিক মানের শিক্ষকরা আরবি ডিপার্টমেন্টে আছেন। আপনারা আগামী দিনে আমাদের মাইন্ডসেট বদলাতে হবে। আমরা এমন ভালো ছাত্র নেব, হোক না সে বেরলবি, হোক না সে আহলে হাদিস, হোক না সে আমার দলের বাইরে, তার যদি ক্যাপেবিলিটি থাকে, পারঙ্গমতা থাকে, আমরা তাকে চুজ করবো, আমরা তাকে নিয়ে নেব। কেবল আমার দল এই জঘন্য মানসিকতা আমাদেরকে পিছনে ফেলে দিয়েছে। পৃথিবীর কোনো দেশে নাই স্টুডেন্ট পলিটিক্স, ভারতে নাই, মালয়েশিয়াতে নাই, ইন্দোনেশিয়াতে নাই। আমি গত বছর ক্যামব্রিজ এবং অক্সফোর্ডে গেছি, ল ফ্যাকাল্টিতে গেছি, স্কুল অফ ল, স্কুল অফ ইকোনমিক্সে। পড়াশোনা ছাড়া ওখানে অন্য কোনো ফিকির নেই, অন্য কোনো ফিকির নেই। এবং আলহামদুলিল্লাহ আপনাদের এই আরবিক ইসলামিক স্টাডিজের ডক্টর আহমদ আলী সাহেব বিপুল সংখ্যক কিতাব লিখছেন, আপনারাও লিখছেন, প্রফেসর আকম আব্দুল কাদের সাহেবও লিখছেন, ভলিউমানাস ওয়ার্ক করেছেন। এবং এগুলো আরবিতে হলে আরও ভালো ছিল। ডক্টর আকরাম নদীর সাথে আমার অক্সফোর্ডে দেখা, উনি আমরা বাসা নিয়ে গেছেন। বয়স আমার চাইতে 7 বছর কম। শুরুতে সেকলে খুব বেশি আমরা যাদের বিদ্যা বুদ্ধি নাই তাদের পোশাক আশার আবা কোবা এগুলো দিয়ে আমরা চালাই, আর যাদের জ্ঞান ভত্তা আছে তাদের এই পোশাক আশাকে খুব বেশি। ডক্টর আকরাম নদী উনি আমারে 2 বস্তা কিতাব দিলেন, আল ওয়াফা বি আহওয়ালিন নিসা, মুহাদ্দিসাত, মহিলা মুহাদ্দিসা। মুসলিম শরীফের সরা লিখছেন, পাবলিশড ফ্রম প্রেস্টিজিয়াস পাবলিশার্স অফ হোলি মক্কা। কোরআন শরীফের তফসির লিখছেন আরবি, ইংরেজি, উর্দু। কি অসাধারণ কর্মকাণ্ড! ও আমি জিজ্ঞাসা করলাম কখন লিখেন? বললো যে আমি কোনো দাওয়াতে যাই না, কোনো সেমিনার সিম্পোজিয়ামে বক্তৃতা করি না, পড়াই কম। একমাত্র বাংলাদেশে মৌলানা হিফজুর রহমান জামিয়া রহমানিয়ার মুফতি, উনি আল বুদুরুল মুদিয়া, আল জওয়াহের 8 খণ্ড উনি মহব্বত করে আমার জীবনীও লিখে দিয়েছেন। কিন্তু ওনার যে আল বুদুরুল মুদিয়া 26 খণ্ড পাবলিশ ফ্রম কায়রো। আরবের স্কলাররা এসে বলে, বাংলাদেশে তো মাদ্রাসা, এত আরবিক ডিপার্টমেন্ট, তোমাদের আরবি ভাষায় তো তোমাদের খেদমত কোথায়? এত বড় বড় মুহাদ্দিসুল বারিজুন, কই আমাদের খেদমত? তো আমি আহ্বান জানাবো আরবি ডিপার্টমেন্ট,
আপনারা স্টুডেন্টদের আনসার স্ক্রিপ্ট আরবি ছাড়া নেবেন না। থিসিস যে করবে করতে পারে, বাংলা লিখতে কোনো আরবি ডিপার্টমেন্টের টিচার গল্প লেখে বাংলা, তার একটা আর্টিকেল আরবিতে নাই। আমি নাম বলে আপনারা চিনবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এককালে নাম করা প্রফেসর, জানরেল প্রফেসর ছিলেন, আমি নাম বলবো না, উনি জন্নতবাসী। উনি পিএইচডি করেছেন লন্ডন থেকে। ওনার আরবি কোনো অবদান নাই, আরবি ভাষা। একটা আন্তর্জাতিক সেমিনারে ঢাকাতে একটা ড্রাফট করতে হচ্ছে, আমার উস্তাদ হজরত আল্লামা সুলতান যোগ নদভী ছিলেন প্রফেসর, উনিও ছিলেন। উনি কোনো ক্রমেই সুলতান যোগ সামনে কলম ধরেন নেই, বলল হুজুর আপনি আছেন, আমি কি? তিনি থিসিস করছেন ইংরেজিতে। ইংরেজি ভাষার কোনো প্রফেসর বাংলায় থিসিস লিখে? আপনারা কেন লিখছেন? সংস্কৃতির প্রফেসর আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পত্রিকায় উঠছে, এক লাইন সংস্কৃতি জানে না, এক লাইন সংস্কৃতি জানে, ট্রান্সলেশন করে। আরবি বিভাগের প্রফেসর আরবি না জানলে তার টাকার দরকার কি? এগুলো আমাদের বিবেচনায় রাখা দরকার। আমরা নতুন দিনের স্বপ্ন দেখি, আমরা একটা বৈষম্য মুক্ত আমরা একটা স্বপ্ন দেখি, নতুন সূর্যের আমরা অপেক্ষায় আছি। আমরা এখানে জ্ঞান চর্চার কেন্দ্র, জ্ঞানের পাদপীঠ হবে, এখানে পলিটিক্স চলবে না। আমার দুঃখ লাগে, মেডিকেলের স্টুডেন্ট যে কেউ হতে পারে না, খুব মেধাবী ছাত্ররাই গভর্নমেন্ট কলেজের সরকারি মেডিকেল ছাত্র। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজে এক ছাত্রকে মারি, তার মাথার এই যে খুলি ভেঙে ফেলছে, তারে ব্যান্ডেজ করার পরে ডাক্তার লিখে দিয়েছে হাত দিবেন না, মাথায় হার্ট নাই। এই দুঃখ আমরা কোথায় রাখি? ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, এক ভাইস প্রিন্সিপাল তার মেয়ের লাশ নেওয়ার সময় বলছে, একটা জলজন্ত স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করালাম, আজকে খাটের উপর নিয়ে তার লাশ নিয়ে যাচ্ছি, এই বেদনা প্রকাশের ভাষা নাই। এটা আমরা কোন দেশে বাস করি? কোন দেশে বাস করি? আমাদের তো আন্তর্জাতিক কোনো দাম নাই। এখন আমি উপদেষ্টা হিসেবে আমার কূটনৈতিক পাসপোর্ট, পৃথিবীর বহু দেশে আমার ভিসা লাগে না, কিন্তু কাল বা পরশু তো আমি আবার সবুজ পাসপোর্টে চলে আসবো। এই সবুজ পাসপোর্টে তো পৃথিবীর কোথাও কোনো দাম নাই। বাংলাদেশ দেখলে মনে করে 2 নম্বর। কি ফেকা একাডেমি, ওয়াইসির ফেকা একাডেমিতে বাংলাদেশের একজন প্রতিনিধি নিয়োগ ছিল আগে। আমি জেদ্দাতে ওয়াইসি ফেকা একাডেমিতে ভিজিট করতে গেছি। ওখানকার যিনি মহাপরিচালক, ওনার বাড়ি গাম্বিয়া, উনি ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে পড়ছেন। ওনারা আমাকে বললেন আপনার প্রতিনিধি আরবি জানে না। তো উলুমুল ফেকুল মাকারানা উনি কি বলবেন যিনি মূল আরবি জানেন? আই হ্যাভ চেঞ্জড হিম। ব্যক্তিগতভাবে কোনো দুশ্মনী নয়, আমি বাংলাদেশের এমন একজন স্কলারকে দিয়েছি যিনি মোহাম্মদ ইবনে সাউদ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা, আরবির উপর তার কিতাব আছে, বাংলার উপর কিতাব আছে, আধুনিক মশালা জদিদ মশালা আছে, এরকম একটা লোককে দিয়েছি ওখানে, যিনি আরবিতে কথা বলতে পারবেন ফাঁকা একাডেমিতে। আমি আশাবাদী। দুঃখের কথা বলি, সৌদি গভর্নমেন্ট 3 বার আমাদেরকে অ্যারাবিক লার্নিং সেন্টার দিতে চেয়েছে, গায়রু নাতিকিনা বিহা। এই সরকার, বিগত সরকার এই সেন্টারগুলো গ্রহণ করে নাই, এগুলো নিয়ে গেছে ইন্দোনেশিয়া। এবার আমি উজিরুল দাওয়া ওয়াল ইরশাদ ওয়াল আওকাফ ও উমুরে দ্বীনিয়ার সাথে অনেকক্ষণ আলোচনা করেছি। তিনি বলেন আমি তো আপনাদেরকে দিতে চাই, আপনাদের পক্ষ থেকে কোনো রেসপন্স নাই। 8টা মসজিদ, $20 মিলিয়ন। সৌদি অ্যাম্বাসেডর আমার সাথে দেখা করতে আসছেন, বললো যে আপনাদেরকে বহু বছর যাবৎ 8টা আইকনিক মসজিদ দিতে চাই $20 মিলিয়ন দিয়ে, কিন্তু আপনারা তো নিচ্ছেন না, আপনারা তো নিচ্ছেন না।
আমি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই 8টা মসজিদ তারা কোথাও কোথায় করতে চায় এগুলো কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ। আমি আরবি ডিপার্টমেন্টে প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আরবি ডিপার্টমেন্টে এককালীন 25টা স্কলারশিপ দেব। আমার মন্ত্রণালয় থেকে এককালীন দেব। এই টাকা দিয়ে ওই স্টুডেন্ট তার শিক্ষা উপকরণ, একটা জামা, একটা 3 পিস, একটা শার্ট প্যান্ট কুর্তা কিনতে পারবেন। আমি এককালীন 25 জনকে, তবে তারা যদি একটু দরিদ্র হয়, হত দরিদ্র, বাবা নাই, এতিম, স্বামী নাই, ডিভোর্সি অথবা দুঃখী, অসুস্থ বাবা, এরকম হলে অগ্রাধিকার পাবেন তারা। 1 2 মসজিদ। আমার মন্ত্রণালয়ে আমরা সারা বাংলাদেশে কিছু অনুদান দিয়ে থাকি, খুব বেশি নয়, খুব বেশি নয়, অল্প। তো এখানে ডাকসুর যে দায়িত্বশীল আছে রনি আছে, আমি রনির দৃষ্টি আকর্ষণ করছি, প্রফেসর এবং যিনি প্রক্টর আছেন, যিনি যারা আছেন এখানে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা একটা তালিকা দেন, কিছু দিতে না পারলেও কার্পেটগুলো দিয়ে দেব, মসজিদের কার্পেট দিয়ে দেব, যাতে আপনারা সুন্দরভাবে নামাজ পড়তে পারেন। পাকা যদি কোনো অসুবিধা থাকে পাকাটা চেঞ্জ করে দেব। অল্প অল্প আমরা এই মসজিদগুলোতে দেব। বিশ্ববিদ্যালয়ে তো টাকার অভাব হওয়ার কথা নয়, তারপরেও আপনারা যখন বলছেন আমি দেব। দুঃখের কথা কি জানেন, আমাদেরকে কাঠামো বদলাতে হবে। আমি সব জায়গায় বলি, একজন উপদেষ্টা 2 জন মন্ত্রী দিয়ে কাঠামো পরিবর্তন করতে পারবেন না। কাঠামো পরিবর্তন করতে হলে পার্লামেন্টের যে আইনসভা, লেজিসলেটিভের 300 আসনের মধ্যে 180টা আসন আপনাকে নিতে হবে, তারপরে আপনি কাঠামো চেঞ্জ করতে পারবেন। সুয়েটে গেছি, ভাইস চ্যান্সেলর মহোদয় দাওয়াত দিয়েছেন, একটা সেন্ট্রাল মসজিদ আছে, আরেকটা এলাকায় আবাসিক এলাকায় মসজিদ নাই। এই মসজিদের দিলে ডিপিপিতে দিলে মসজিদ কাটি দেবে। এটা দুঃখের কথা, দুঃখের কথা। 91.4% মুসলমান, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে মসজিদের ডিপিপি থেকে মসজিদ বাদ যায় কেন? নামাজের ব্যবস্থা আছে, এগুলো তো 1 বছরে হয় না। প্রধানমন্ত্রীর অফিসে আমরা যেখানে মিটিং করি, ক্যাবিনেট মিটিং করি, মসজিদের নামাজের কোনো জায়গা আছে? এটা আমি সরকারের অংশ হিসেবে আমার বলা অন্যায়, আত্মসমালোচনা করছি। যারা তৈরি করেছে এই দেশে তারা কেন নামাজের জায়গা রাখেন নাই? এর চেয়ে বেশি কথা বললে এগুলো মিডিয়াতে আসবে, আমি এর জন্য বলবো না। আরও অনেক জায়গায় নামাজের ব্যবস্থা নাই, নামাজ পড়ি চেয়ারের পিছনে। কেন নামাজের পিছনে, চেয়ারের পিছনে নামাজ পড়বো কেন? নামাজের জন্য স্পেস কেন নাই? আমরা এই দৃশ্য পাল্টাতে চাই এবং সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, দুনিয়া উম্মিদ পর কায়েম হয়। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে এবং এমন স্বপ্ন আমরা দেখব যে স্বপ্ন আমাকে রাতে ঘুমাতে দেয় না। স্বপ্ন দেখব আমরা। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক জ্ঞানী, গুণী, প্রাজ্ঞ, দক্ষ শিক্ষকরা এখানে আছেন। বিভিন্ন ফ্যাকাল্টিতে, বিভিন্ন ডিসিপ্লিনে তারা অবদান রেখে যাচ্ছেন। আগামী দিনে তারা আরও উজ্জ্বল অবদান রাখবেন, সেটা আমাদের প্রত্যাশা। এবং আমি ইসলামিক ফাউন্ডেশনে লোক নিচ্ছি 350 জনের জন্য বিজ্ঞাপন দিয়েছি। গত 15 তারিখ আরেকটা বিজ্ঞাপন দিয়েছি। সেখানে জেনারেল যারা এসএসসি, এসএসসি, ফাজেল, মিশকাত জালালাইন সব জায়গা থেকে নিচ্ছি। এসএসসি, এসএসসিও নেব, গ্র্যাজুয়েশন নেব, ফাজেল নেব, কামেল নেব, দওরা নেব। এবং
এই প্রথম বিসিএসের মতো করে পরীক্ষা নিচ্ছি, 19টা কেন্দ্রে পরীক্ষা নিচ্ছি। শিক্ষকরা খাতা কেটে ওখানে সিলগালা করে ইসলামিক ফাউন্ডেশনে পাঠাবেন। সরকার মনোনীত একটা বোর্ড, তাদের ভাইবা নেবেন। কোনো ধরনের কোনো স্বজন প্রীতি নাই। আমি বলে দিয়েছি আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো আত্মীয় নাই। এবং অনেক পরিচিত মানুষ এই লাইনের ওই লাইনের। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যিনি ডিজার্ভিং তিনি আসুক, তিনি আসুক। আমি যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃগোষ্ঠী এগুলো আমার মন্ত্রণালয়ের অধীনে। আমি এদিন কক্সবাজারে গিয়ে 25টা হিন্দু ফর্ম দিয়ে আসছি এডিসি মহোদয়কে, যা আপনি দেখে দেখে গরিব, বিধবা, বিপত্নিক তাদেরকে দেন। আমাদের মনটা আমরা বড় করি না, স্বপ্ন দেখি। হিমালয়ের চূড়া দেখে যায় ভয় পায়, সে চিরকাল গর্তের ভিতরে থাকে। এবং আলহামদুলিল্লাহ সারা বিশ্বব্যাপী স্কলারশিপ ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা যদি পাকিস্তান যেতে চান, আমি লাহোর ইউনিভার্সিটি ভিজিট করে আসছি। 500টা স্কলারশিপ দিছে সেন্ট্রাল গভর্নমেন্ট। লাহোর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমাকে বললেন, আপনারা যদি আসতে চান কোন সাবজেক্টে আসবেন? মেডিকেল সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সব ফিল্ডে দেব। আপনারা যদি অনার্স পাস করে, এমএ পাস করে বাইরে যেতে চান, আমার মন্ত্রণালয়ের কোনো সহযোগিতা লাগলে আমি একবার দাঁড়িয়ে আছি আপনাকে সহযোগিতা করার জন্য। আজকে আমার খুব ভালো লাগলো। আমি একবার চেয়েছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একবার ঘুরে আসি, তো প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব আমার এই সুযোগ করে দিয়েছেন। আমার কয়দিন পর আমরা বিদায় হয়ে যাব। ক্ষমতা ধরে রাখার মানসিকতায় এ দেশকে পিছিয়ে দিয়েছে। একবার চেয়ারে বসতে পারলে চেয়ার ছাড়তে চায়। আমরা তৈরি হয়ে আছি, আমাদের গাট্টি মুস্কা চট্টগ্রামে পাঠিয়ে দিচ্ছি। আমি যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এর আগে সব জিনিস পাঠিয়ে দেব। নতুন সরকার শপথ নিলে আমরা বিদায় হয়ে যাব। আমাদের মধ্যে কোনো দুঃখবোধ নাই। যতদিন আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন কাজ করেছি, এখনও কাজ করে যাচ্ছি। এবং আমি চেষ্টা করব, কথা দিচ্ছি না, আমি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়টা ইসলামিক ফাউন্ডেশন কর্নার করছি। 8-10 লাখ টাকা খরচ হবে। আমি চেষ্টা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম ইসলামিক ফাউন্ডেশন একটা কর্নার, ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলবো। একটা কর্নার করলে আপনার একটা অবসর সময় গিয়ে ওখানে ধর্মীয় বই পুস্তক পড়তে পারবেন। এটা দেখি, এটা আমাদের হাতে সময় কম। ডিসি মহোদয় যদি ইনিশিয়েটিভ নেন, টাকা আমরা দেব, বই আমরা দেব। একটা কর্নার, ইসলামিক ফাউন্ডেশন কর্নার, এটা আধুনিকভাবে 10 লাখ টাকার ভিতরে আমি দেখি। যেহেতু আমি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার বন্ধুরা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার এক ছেলেও এ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর আন্ডার দি ফ্যাকাল্টি অফ ল। অতএব এবং আমার আত্মীয় স্বজনরাও এখানে শিক্ষকতা করেন। একজন নয়, অনেক আত্মীয় স্বজন এখানে শিক্ষকতা করেন। অতএব এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার মমত্ববোধ শতভাগ। আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি এবং আপনাদের কাছে দোয়া চাই। ওয়াফিল খিতাম নাহনু নশকুরুকুম শুকরান জাজিল, নাহনু সাইয়্যিদ জিদ্দান বিলিকাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।